Dear students, welcome to the online study on development of economics, course number 232207 for honors third year and masters first year preliminary master's students of economics of National University. This is Farooq Ajay Muhammad Abdul Salam, Associate Professor, Department of Economics, Government Rural College, Khulna. প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কার্ল হেনরিক মার্কস এর তত্ত্ব সংক্ষেপে আমরা শেখার চেষ্টা করব। আমরা এখানে কার্ল হেনরিক মার্কস বা কার্ল মার্কসের ছবি আমরা দেখতে পাচ্ছি। কার্ল মার্কসের পরিচিতি, ইন্ট্রোডাকশন অফ কার্ল মার্কস। জন্ম 5 মে 1878 খ্রিস্টাব্দ, মৃত্যু 14 মার্চ 1883 খ্রিস্টাব্দ। একজন জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজবিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক, সমাজতান্ত্রিক বিপ্লবী, সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন। কার্ল মার্কসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য 3 খণ্ডের পুঁজি, ফ্রেডরিক এঙ্গেলসের সাথে যৌথভাবে রচিত কমিউনিস্ট ইতিহাস এবং ঐতিহাসিক বস্তুবাদ। মার্ক্সবাদ সমাজ, অর্থনীতি ও রাজনীতি সংক্রান্ত মার্ক্সের তত্ত্বগুলি মার্ক্সবাদ নামে পরিচিত। এই তত্ত্বে সামাজিক পরিবর্তনের দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিতে সামাজিক দ্বন্দ্ব ও শ্রেণী সম্পর্ককে ভিত্তি করে সমাজ বিশ্লেষণের বিশ্ব দর্শন ও প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে। প্রায়োগিক বিবেচনায় মার্ক্সবাদ হচ্ছে মালিক শ্রেণীর তথা বুর্জোয়া শ্রেণীর শোষণ, নির্যাতন, নিপীড়ন তথা মজুরি দাসত্ব থেকে প্রলিতারিয়েতের ও শ্রমিক শ্রেণীর মুক্তির মতবাদ। দ্বান্দ্বিক বস্তুবাদ। দ্বান্দ্বিক বস্তুবাদ হচ্ছে এমন একটি বিশ্ববিখ্যাত যা বিশ্বের ঘটমান সমস্ত পরিবর্তন ও মিথস্ক্রিয়ার প্রবাহকে ব্যাখ্যা করার মতবাদ। একে দ্বান্দ্বিক বস্তুবাদ বলার কারণ বস্তু জগতের প্রতি এর দৃষ্টিভঙ্গি ও বস্তু জগতের ঘটনা প্রবাহ বিশ্লেষণ ও ব্যাখ্যার পদ্ধতি হলো দ্বান্দ্বিক, আর বস্তু জগতের ঘটনা প্রবাহের ব্যাখ্যা, সেই সম্পর্কে এর ধারণা এবং এর তত্ত্ব হলো বস্তুবাদী। এর 3টি সূত্র। 1. পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তনের রূপান্তর। যেমন মনে করি যে পানি থেকে যদি বাষ্প তৈরি করতে হয় তাহলে প্রথম পানিকে তাপ দিতে হয়। পানিতে তাপ দিলে আস্তে আস্তে বুদবুদের মাধ্যমে পরিমাণগত পরিবর্তনটি শুরু হয় এবং যখনই এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে তখন আমরা লক্ষ্য করি পানি তখন গুণগত পরিবর্তনে বাষ্পে রূপান্তরিত হয়। বিপরীতভাবে আমরা যদি মনে করি পানি থেকে যদি শীতলীকরণের মাধ্যমে যে বরফ রূপান্তর করার কথা, তাহলে আমরা দেখি যে প্রথমে আস্তে আস্তে পানির আয়তন বাড়তে থাকে এবং সেটি শীতলীকরণ একটি পরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেলেই সেটি বরফে পরিণত হয়। তো এটি হচ্ছে পরিমাণগত পরিবর্তন থেকে বস্তুর মধ্যে প্রথম পরিমাণগত পরিবর্তন থেকে তারপর গুণগত পরিবর্তনের রূপান্তর হবে কার্ল মার্কস। মনে করি এটি হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে বিপরীতের ঐক্য এবং সংগ্রাম। কিভাবে সেটি সম্ভব? যে কার্ল মার্কস মনে করেন প্রত্যেকটি বস্তুর মধ্যে দ্বান্দ্বিক প্রক্রিয়ায় 2টি উপাদান, বিপরীতমুখী উপাদান কাজ করে এবং ওই বিপরীতমুখী উপাদান দুটি ঐক্যের মাধ্যমে সে পরিবর্তিত আরো উন্নততর অবস্থানে যেতে পারে। আমরা যখন বিদ্যুতের কথা বলি, আমরা পজিটিভ এবং নেগেটিভ দুটি কারণ যদি একসাথে না হয় তাহলে শক্তি উৎপাদন হয়ে কাজ করতে পারে না, বিবর্তন হয় না। ফলে বৈপরীত্যের ঐক্য এবং সংগ্রাম, এটি হচ্ছে কার্ল মার্কসের দ্বিতীয় সূত্র। 3 হচ্ছে নেতিকরণ সূত্র। এটি কিভাবে কাজ করে? আমরা যদি মনে করি যে প্রত্যেকটি বস্তু আর উন্নততর অবস্থানে, গুণগত, পরিমাণগত সব দিক থেকে আরো উন্নততর অবস্থানে সে উন্নীত হয়, তাহলে সেটাকে আমরা বলি নেতিকরণ। অর্থাৎ সে সর্বশেষ অবস্থাটি তার আগের অবস্থার নেগেশনের মাধ্যমে কেবল সম্ভব। আমার উদাহরণটা এমনভাবে হয় যে মনে করো একটি ধানের বীজ বপন করলে একটি চারা হলো, একটি গাছ হলো, সেখানে যদি ধানের 10টি শীষ হয় তাহলে প্রত্যেকটি শীষে যদি আরো 10টি করে ধান জন্মায় তাহলে 100টি ধান পেলাম আমরা। এর আগের অবস্থানটা ছিল কটি? একটি ধান, সেখান থেকে আমরা পেলাম 100 ধান। তাহলে এই 100 ধান এসেছে আগের একটি ধানের নেগেশন থেকে, নেতিকরণ থেকে। এই হচ্ছে কার্ল মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদের তৃতীয় সূত্র। তাহলে আমি সূত্রগুলো আবার বলি। প্রথম হচ্ছে পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন রূপান্তর। দ্বিতীয় বিপরীতের ঐক্য এবং সংগ্রাম। 3 নেতিকরণ।
উন্নয়নে মার্ক্সীয় স্তরতত্ত্ব, মার্ক্সিয়ান স্টেজ থিওরি অফ ডেভেলপমেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় তোমাদের জন্য। আমরা ধারাবাহিকভাবে এটি আলোচনা করার চেষ্টা করব। মার্ক্সের মতে সমাজ বিকাশ এর ধারায় ইতিহাসে 6টি স্তর পরিলক্ষিত হয়। প্রথম হচ্ছে আদিম সাম্যবাদী সমাজ। কার্ল মার্ক্স মনে করেন সমাজ বিকাশের আদি রূপটি ছিল আদিম সাম্যবাদী সমাজ। সেখানে কার্ল মার্ক্স দেখিয়েছেন যে উৎপাদন ক্ষেত্রে খুব বেশি উপকরণের প্রচলন তখন ছিল না। উৎপাদনের ধারা হিসাবে কৃষি ছিল মূলত, সেখানে দুটি, একটি ছিল পশুপালন, আরেকটি হচ্ছে কৃষির যে শস্য উৎপাদন, এই দুটি ধারা ছিল। কেউ কেউ খাদ্যশস্য উৎপাদন নিয়োজিত থাকতো, আবার কেউ কেউ পশু শিকারে নিয়োজিত থাকতো। উপকরণ বলতে খুব বেশি উপকরণ তখন ছিল না, ফলে যা কিছু উৎপাদন হতো সে সম্মিলিতভাবে সব উৎপাদন করতো এবং ভোগ করার সময় সম্মিলিতভাবে ভোগ করতো। এখানে খুব বেশি মানে বৈষম্যবাদ এমন কিছু ছিল না। এই জন্য কার্ল মার্ক্স এই প্রথম যে সমাজ তার নাম দিয়েছেন আদিম সাম্যবাদী সমাজ। দ্বিতীয় যে সমাজ কার্ল মার্ক্স এটা বলছেন দাস সমাজ বা সার্ভডম। কিভাবে দাস সমাজ আসলো? আদিম সাম্যবাদী সমাজে যখন উৎপাদন উপকরণের পরিমাণ বাড়তে থাকলো, মানুষের মধ্যে তখন প্রতিযোগিতা শুরু হলো এবং এই প্রতিযোগিতা থেকেই তখন দ্বন্দ্ব সংঘর্ষের মাধ্যমে যুদ্ধের তৈরি হলো এবং একদল বিজয়ী হলো, একদল পরাজিত হলো। যারা পরাজিত হলো তারা বিজয়ীদের দাসে পরিণত হলো। দাসরা কি ছিল? দাস, সেখান থেকে শুরু হলো দাস সমাজ ব্যবস্থা কার্ল মার্ক্সের মতে। এবং দাস সমাজে দাসরা বিরামহীনভাবে মালিকদের বা দাস মালিকদের কার্যক্ষেত্রে তারা কাজ করে যেত, তার কোনো বিনিময় বা মজুরি ছিল না, হয়তো খাওয়া বা পড়া বা থাকার একটু জায়গা এরকম ব্যবস্থা ছিল। এই দাস সমাজ ব্যবস্থা পৃথিবীতে দীর্ঘদিন যাবৎ ছিল বলে কার্ল মার্ক্স মনে করেন। তৃতীয় যেটি সেটি হচ্ছে সামন্ত সমাজ ব্যবস্থা। কার্ল মার্ক্স মনে করেন দাস সমাজ ব্যবস্থায় দাসরা একটি পর্যায়ে যে দাস এবং দাস মালিকদের মধ্যে সংঘর্ষ বা দ্বন্দ্ব সংঘর্ষের কারণে দাস সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে এবং যে সমাজ ব্যবস্থাটি জন্ম নেয় কার্ল মার্ক্স মনে করেন সেটি হচ্ছে সামন্ত সমাজ ব্যবস্থা। এখানে দাসেরা ভূমি দাসে পরিণত হয় এবং দাস মালিকরা ছিল তারা ভূস্বামীতে পরিণত হয়। তারা ভূস্বামীরা দাস ভূমিদারদেরকে তাদের ক্ষেতে কাজে লাগাতো, ভূমি ক্ষেতে কাজে লাগাতো এবং এইভাবে দীর্ঘদিন চলতে থাকে। এবং ভূমিদাসরা সামান্য কিছু জমি পেত বসবাস করার জন্য, চাষ করার জন্য, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের উৎপাদন কাজ পরিচালনা করতে হতো ভূস্বামীদের ক্ষেত খামারে বা বড় বড় কৃষি খামারে। এবং কিছু কিছু জমি যদি দেওয়া হতো দারদের বা ভূমিদারদের, তাহলে সেক্ষেত্রে ভূমিদাররা কৃষি উৎপাদনের বড় একটি অংশ খাজনা হিসাবে বা এইভাবে তারা সামন্ত প্রভু বা সামন্ত যারা ভূমি মালিক ছিল তাদেরকে দিতে হতো। এইভাবে সামন্ত সমাজ ব্যবস্থা দীর্ঘদিন টিকে ছিল পৃথিবীব্যাপী। এই সামন্ত সমাজ ব্যবস্থা এর পরে যে সমাজ ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা উৎপাদন পদ্ধতি কার্ল মার্ক্স তাকে বলেন পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। এখানে সামন্ত সমাজ ব্যবস্থার ভিতর থেকে যে সামন্ত ভূস্বামী এবং ভূস্বামী আর ভূমিদাস তাদের মধ্যেকার দ্বন্দ্বের ফলে যে নতুন সমাজ ব্যবস্থা তৈরি হয় কার্ল মার্ক্স তাকে বলছেন পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বা ক্যাপিটালিস্ট সিস্টেম। এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এমন একটি সমাজ ব্যবস্থা আমরা সবাই জানি এখানে উৎপাদন উপকরণের ব্যক্তিগত মালিকানা, সম্পদের ব্যক্তিগত মালিকানা এখানে নিশ্চিত করা হয়। এখানে উৎপাদন উপকরণের মালিক সব কোনো ব্যক্তি, কিন্তু এখানে প্রধান দুটি শ্রেণী হচ্ছে, একটা হচ্ছে শ্রমিক শ্রেণী, একটি হচ্ছে পুঁজিপতি শ্রেণী। এবং পুঁজিপতি শ্রেণীরা এবং শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্বটি ছিল যে পুঁজিপতিরা বা পুঁজিবাদীরা উৎপাদন ক্ষেত্রে শ্রমিকদেরকে নিয়োগ করে তারা কি করত? তারা শ্রমিকদেরকে শোষণ করত, শ্রমিকদের ন্যায্য মজুরি সেটা তারা দেয় না। ফলে এই শ্রমিক শ্রেণীর মধ্যে একটা ঐক্যের মাধ্যমে সর্বহারা শ্রেণী গঠিত হয় এবং এই সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে পুঁজিবাদী সমাজ বিলোপ ঘটে। এবং পঞ্চম স্তরে কার্ল মার্ক্স মনে করেন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সেখানে ব্যক্তি মালিকানা পর্যায়ক্রমিকভাবে বিলোপ করা হয়। এখানে মূল নীতি হচ্ছে প্রত্যেক ব্যক্তি তার শ্রম সাধ্য অনুযায়ী শ্রম দেবে এবং যতটুকু শ্রম দেওয়া হবে ততটুকু সে তার প্রয়োজন মেটাবার জন্য তার উপকরণ পাবে। এভাবে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা এটা দীর্ঘদিন পৃথিবীতে টিকে থাকে বলে কার্ল মার্ক্স মনে করেন। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তিত হয়েছে 1917 সালে লেনিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত। পরবর্তী পর্যায়ে এশিয়া, ইউরোপ সহ ল্যাটিন আমেরিকা অনেক দেশেই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। সর্বশেষ সমাজ ব্যবস্থা কার্ল মার্ক্স মনে করেন সাম্যবাদ বা কমিউনিজম। এটি সমাজ বিকাশের সর্বশেষ স্তর বলতে তিনি মনে করেন। এখন সাম্যবাদ হচ্ছে এমন একটি স্তর যেখানে কোনো শোষণ থাকবে না, শ্রমিক